প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর বই থেকে পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। আমাদের তৃতীয় পরিচ্ছেদটির নাম হচ্ছে বাচ্য এবং বাচ্য পরিবর্তন। এখন তোমরা 196 পৃষ্ঠা বের করো। বই থেকে দেখো বাচ্য কাকে বলে। দেখো, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি হলো বাচ্য। এটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে এই সংজ্ঞাটি। বাচ্য কত প্রকার? বাচ্য হচ্ছে 3 প্রকার। দেখো, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এখন আমরা যেটা শিখবো, তোমরা ইংরেজিতে যেভাবে ভয়েস চেঞ্জ করো ঠিক সেভাবে কিন্তু আমাদের বাচ্য বাংলাতে। এখন দেখো কর্তৃবাচ্য, বইতে দেখো তোমরা রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। তোমরা দেখো 196 পৃষ্ঠার প্রথমেই কিন্তু তিনটি উদাহরণ আছে। উদাহরণ থেকে আমরা বুঝবো, এই জন্য তোমাদের বইটা লাগবে। তোমরা বইটা নাও, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, তাহলে কে লিখেছেন? ক্রিয়াকে প্রশ্ন করে কে লিখেছেন? গীতাঞ্জলি লিখেছেন কে? রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে এখানে কর্তৃবাচ্য। কিন্তু আমি যদি এটিকে বলি রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, কি লিখিত হয়েছে? গীতাঞ্জলি। সেখানে কিন্তু গীতাঞ্জলিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, সুতরাং গীতাঞ্জলি হচ্ছে কর্মবাচ্য। কিন্তু প্রথম বাক্যে কি বলেছিলাম? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, তাহলে রবীন্দ্রনাথ যেহেতু লিখেছেন তিনি হচ্ছেন কর্তৃবাচ্য। তো কর্তৃবাচ্য এটা হচ্ছে কর্মবাচ্য। আর 3 নম্বরে কি আছে? দেখো, আমার খাওয়া হলো না। দেখো, এই যে ভাববাচ্য, আমার খাওয়া হলো না। তাহলে এটা কিন্তু একটু আমি মনে করি সরাসরি না বলে একটু ইনডাইরেক্টলি বলছি যে আমার খাওয়া হলো না। এখন তোমরা যদি বলো আমি খাবো না, তাহলে সেটা কিন্তু কর্তৃবাচ্য হয়ে যাবে। ভালো করে একটু চিন্তা করে দেখো। এখন দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে রেখেছি। দেখো, কর্তৃবাচ্যে তোমরা কিন্তু খাতায় যদি এভাবে তুলে রাখো তোমাদের সুবিধাই হবে। বইতে যদিও এভাবে দেয়া আছে, তোমরা এভাবে ছক করে খাতায় যদি তুলে রাখো তোমাদের আরো বেশি শিখতে সুবিধাটা বেশি হবে। দেখো, কর্তৃবাচ্যে কর্তায় শূন্য বিভক্তি হয় আর কর্মে হয় দ্বিতীয়া ষষ্ঠী বিভক্তি। তাহলে একটু আগে আবার আমি উদাহরণটা টানি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ কর্তাতে কিন্তু শূন্য বিভক্তি। আবার এখানে বলছে কর্মে দ্বিতীয়া ষষ্ঠী বিভক্তি হয়, তাহলে গীতাঞ্জলি কিন্তু শূন্য বিভক্তি আছে। আমরা ধরে নিচ্ছি কর্মীয় অর্থাৎ কর্তৃবাচ্যে কর্মীয় শূন্য বিভক্তি হতে পারে। তারপর দেখো, আমি যখন বলবো এটাকে কর্তৃবাচ্যে যখন বলবো, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে যখন আনবো, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, তাহলে রবীন্দ্রনাথ কর্তৃক, তা কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক, এটা তৃতীয়া বিভক্তি না? দেখো এখানে কি লিখেছি, কর্তায় হয় তৃতীয়া বিভক্তি আর কর্মে হয় দ্বিতীয়া শূন্য বিভক্তি। তারপরে আমার খাওয়া হলো না, আমার খাওয়া হলো না ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। এটা তোমাদের আছে বইতে, তোমরা দাগ দিবা, আমি একটু পরে বলছি। তবে কর্তায় ষষ্ঠী দ্বিতীয়া তৃতীয়া বিভক্তি হয়। তাহলে ষষ্ঠী বিভক্তি হচ্ছে না, আমার খাওয়া হলো না, তাহলে কর্তাকে আমার, আমি যোগ র, র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। এখন আরেকটা জিনিস দেখবে ছক থেকে, কর্তৃবাচ্যে ক্রিয়া কাকে অনুসরণ করে? নিশ্চয়ই কর্তাকে অনুসরণ করে। কর্মবাচ্যে ক্রিয়া কাকে অনুসরণ করে? সম্পূর্ণ কর্মকে অনুসরণ করে। আর ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়, এটা তোমরা অবশ্যই দাগ দিয়ে রাখবা। দেখো এখানে দাগ দিবা, এই লাইনে আছে ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়, এখানে দাগ দিয়ে সবাই রাখো। তারপর দেখো, ভাববাচ্যের কর্তা, এটা তো বললাম আমি। এখন আমরা কিছু উদাহরণ থেকে আমরা শিখি। আমি যদি বলি শিক্ষক ছাত্রদের পড়ান, এখন শিক্ষক ছাত্রদের পড়ান, পড়ানটাকে শিক্ষক, তাহলে এখানে শিক্ষকটাই কিন্তু কর্তা। তার শিক্ষক, তার মানে এখানে হচ্ছে শিক্ষক কর্তা কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যের অর্থাৎ ক্রিয়া কাকে অনুসরণ করছে? ওই শিক্ষক মানে কর্তাকে অনুসরণ করছে, বিধায় এটি হচ্ছে কর্তৃবাচ্য। আচ্ছা, তারপরে দেখো আমরা এখন কর্মবাচ্য থেকে একটা পড়ি। শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে, বুঝতেই পারছো, শিকারী আর এদিকে বাঘ। এখন শিকারীর দ্বারা বাঘটিকে মানে মেরে ফেলা হয়েছে। এটাকে যদি তোমরা সবচেয়ে ভালো হয়, তোমরা যদি এটা যদিও এখানে নাই, তো সবচেয়ে ভালো হয় তোমরা যদি এটাকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। তাহলে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে কি হবে একটু ভেবে দেখো।
শিকারী বাঘ মেরেছে। আর এখানে কি হয়েছে? শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। তা নিহত হয়েছে কি? ব্যাঘ্র। হ্যাঁ, কার কর্তৃক? শিকারী কর্তৃক। তাহলে ওখানে বুঝতেই পারছো ওখানে কিসের প্রাধান্য? কর্মের প্রাধান্য। ব্যাঘ্র হচ্ছে কর্ম, আর শিকারী বাঘ মেরেছে, এখানে শিকারীর প্রাধান্য বেশি। সুতরাং শিকারীটা হচ্ছে কর্তা। তারপর দেখো ভাববাচ্য, নিচে দেখো, তোমরা সবাই একটু খেয়াল করো এই তিনটা। দেখো, আমার খাওয়া হলো না। আমি যদি বলি আমার খাওয়া হলো না, হ্যাঁ ধরে নিলাম আমার, এটা হচ্ছে কর্তায়, ষষ্ঠী বিভক্তি আছে, আমার খাওয়া হলো না। তাহলে আমি যদি এটাকে কর্তৃকারক কর্তৃবাচ্যে রূপান্তর করি কি হবে? সরাসরি হবে আমি খাবো না। তারপর দেখো, আমাকে এখন যেতে হবে। তাহলে এখন ভাবো তোমরা, কর্তৃবাচ্যে কি হবে? আমি এখন যাব, সরাসরি যেটা বলছো। আর এটা কিন্তু ইনডাইরেক্টলি বলছো তোমরা। তারপর দেখো, তোমার দ্বারা এই কাজ হবে না। তাহলে সরাসরি ভাবো এবার, সরাসরি বলে কি হয়? তুমি এই কাজ করতে পারবে না। তাহলে বুঝতেই পারছো এখন এখানে যেটা, এটা হলো আমি বললাম কি কি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এখন আবার আমরা মাঝখানে কর্মবাচ্যে ফিরে যাই। কেমন? দেখো, কারণ আছে এখানে। এখানে তো দ্বারা দেয়া কর্তৃক হয় প্রায় সময়, কিন্তু অনেক সময় দ্বারা দেয়া কর্তৃক হচ্ছে না। কিন্তু যেমন চোরটা ধরা পড়েছে, এখন চোরটা তো নিজে নিজে ধরা পড়েনি, নিশ্চয় অন্য কেউ একজন ধরেছে। তাহলে চোর কিন্তু কর্মবাচ্য, কারণ যে ধরেছে সেই কিন্তু কর্তা। সুতরাং এখানে কর্তার উল্লেখ নাই, যে কর্মবাচ্য। আসামিকে জরিমানা করা হয়েছে। তাহলে আসামি তো নিজেকে নিজে জরিমানা করে নাই, আরেকজন জরিমানা করেছে আসামিকে। এই জন্য আসামিকেটা হচ্ছে এটি হচ্ছে কর্ম। তোমরা যদি কারক পড়ে থাকো, তোমরা কর্মকারক যদি জানো তোমরা বুঝবে। হ্যাঁ, এটা কর্মকারক হয় কি? কাকে দিয়ে প্রশ্ন করা যায়? কাকে জরিমানা করা হয়েছে? আসামিকে, কর্মবাচ্য। এখন তোমরা 197 পৃষ্ঠা চলে আসো। কখনো কখনো নাকি ভাববাচ্যের কর্তা উজ্জ্ব থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। এইটা তোমরা দেখো, খুব ভালো করে দেখবা। এটা এখানে কিন্তু তিনটা আছে, খুব ভালো করে পড়বা। এই তিনটা পড়তেই হবে তোমাদেরকে। দেখো কি কি আছে, দেখো, এই পথে চলা যায় না। তো ভাববাচ্যে তো কর্তা মানে ছিল, এতক্ষণ আমরা যে তিনটা বললাম ছিল, কিন্তু এখানে কর্তা নাই। এই পথে চলা যায় না, কর্ম দ্বারাই কিন্তু ক্রিয়া, কিন্তু এটা কর্ম নয় কিন্তু। ঠিক আছে? এখন দেখো, এবার ট্রেনে ওঠা যাক। সবকিছু কিন্তু অর্থাৎ ইনডাইরেক্টলি বলছে। এখন আমি যদি বলি যে এটাকে সরাসরি যদি বলি, এবার ট্রেনে ওঠা যাক, তাহলে এবার ট্রেনে উঠি। আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? আর আমি যদি সরাসরি বলতাম কোথা থেকে আসছো, তখন সেটা কর্তৃবাচ্য হয়ে যেত। এই তিনোটাই হচ্ছে ভাববাচ্যের কর্তা উজ্জ্ব, এই তিনোটাতে। আচ্ছা, 3 নম্বর দেখো, মূল ক্রিয়ার সহযোগী ক্রিয়ার সংযোগ এবং বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়। যেমন এই ব্যাপারে আমাকে দায়ী করা চলে না, এ রাস্তা আমার চেনা নেই, এগুলো সবগুলাই হচ্ছে ভাববাচ্য। এখন দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, ভাববাচ্যে কিন্তু কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়। যদিও বলেছে কর্ম থাকে না, কিন্তু কর্ম দ্বারাই কিন্তু 197 পৃষ্ঠা এগুলো হয়েছে, তাই না? এই জন্য তোমরা ভালো করে দেখবা। যদিও তোমরা সংজ্ঞাটা পড়বা, কর্ম থাকে না, কিন্তু এই কর্ম দ্বারাই কিন্তু হয়েছে। এখন দেখো, বাচ্য পরিবর্তন। এখানে এগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায় বারবার। তোমরা যদি অনুশীলন করো তোমরা পারবে। যেমন আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের পরিবর্তন করতে হলে কোথায় কি হয়, দেখো এইগুলো তোমরা মুখস্থ করবা। কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তন করতে হলে কর্তায় কি হয়? তৃতীয়া। কর্মের প্রথম আবার শূন্য, ক্রিয়া কর্মের অনুসারে হয়। একটু আগে আমি যেগুলো বললাম অনেকটা সেগুলোই কিন্তু। তারপর দেখো, বিদ্বানকে সকলে আদর করে। হ্যাঁ, বিদ্বানকে সকলেই আদর করে। আবার এখানে যদি আমি, এটা হচ্ছে কর্তৃবাচ্য, তাই না? বিদ্বানকে সকলে আদর করে। কাকে আদর করছে? বিদ্বানকে। আর বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। খোদাতালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। বিশ্বজগৎ খোদাতালা কর্তৃক সৃষ্ট হয়েছে। মুবারক পুস্তক পাঠ করছে। মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো, এখানে কিন্তু আদরটা আদৃত হয়েছে, সৃষ্টিটা সৃষ্ট হয়েছে, পাঠ হয়েছে, পঠিত। এগুলো এখানে তোমাদেরকে খেয়াল করতে হবে। তারপর দেখো, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে আমি যাব না। তার কি বাচ্য? এটা সরাসরি বলছে আমি যাব না, এটা হচ্ছে কি কর্তৃবাচ্য। তাহলে এটা আমরা যখন বলবো, এটাকে আমরা যখন ভাববাচ্য করবো, আমার যাওয়া হবে না, তুমি ঢাকা যাবে। এখানে খেয়াল করো, তুমি, এখানে কিন্তু রস্যই আছে, রস্য ই, তুমি ঢাকা যাবে।
তাহলে আমি যদি বলি তাকে একেবারে জোরালো করে বলি সরাসরি, তোমাকেই ঢাকা যেতে হবে। তোমাকে না, কিন্তু ওখানে তোমাকেই ঢাকা যেতে হবে। তোমরা কখন এলে, তাহলে ভাববাচ্ছি কি হবে, তোমাদের কখন আসা হলো। আচ্ছা, এবার দেখো আবার দিয়েছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর। তোমরা এভাবে করতে পারবে, এগুলো তোমরা বাসায় বারবার চর্চা করো, তোমরা পারবে। চ্যাপ্টারটা ছোট কিন্তু পড়তে হবে একটু বেশি। এখন সবার শেষে দেখো আমি যেটা লিখে রাখলাম, এই দেখো কর্ম কর্তৃবাচ্য। এই দেখো কর্ম কর্তৃবাচ্য কি, আগে আমরা একটু দেখি কর্ম কর্তৃবাচ্য কি। এখানে আছে দেখো, এইটা তোমরা দাগ দিয়ে রাখো, এই লাইনটা। যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। যেমন কাজটা ভালো দেখায় না, বাঁশি বাজে মধুর লগনে, সুতি কাপড় অনেকদিন টেকে। তাহলে বলছি দেখো, বাঁশি বাজে মধুর লগনে, বাঁশি কি কখনো নিজে বাজে, আরেকজন বাজায়। যে বাজায় তার কথা এখানে লেখা নেই, কিন্তু যে বাজায় তার কথা লেখা না থাকলে কিন্তু সে কিন্তু নেপথ্যে, সে কিন্তু কর্তা। কিন্তু এমনভাবে বাঁশি বাজে লেখা আছে, মনে হচ্ছে যেন এই কর্মটি এখানে কর্তা, এই জন্য তার নাম হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। তোমরা নিশ্চয়ই বুঝেছো। সুতি কাপড় অনেকদিন টেকে, সেটা তো ব্যবহার করলেই না টিকবে, তাই না? সুতি কাপড় শব্দটি কর্ম কর্ম, হ্যাঁ, কিন্তু এমনভাবে সুতি কাপড়টি বাক্যে ব্যবহৃত হয়েছে মনে হচ্ছে সেই কর্তা, এ কারণে তার নাম হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। তারপর দেখো সবার শেষে আমি যে কথাটা বলতে চাই, তোমাদের বইতে যে অনুশীলনীর যে এখানে যে সঠিক উত্তর আছে দেখো 1 থেকে 9 পর্যন্ত, এগুলো তোমাদেরকে পড়তে হবে বারবার। এটা সম্পূর্ণ শেষ করার পর তোমরা নিজেদেরকে পরীক্ষা নিবা 1 থেকে 9 পর্যন্ত, তাহলেই মোটামুটি মনে করবা যে তোমাদের শেষ হয়ে গেছে চ্যাপ্টারটা। আজকে এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।